হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ছুবেন না, দূরে থাকুন। দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন। চৈতির এমন ব্যবহারে হতভম্ব প্রহণ। প্রশ্নসূচক দৃষ্টিতে চৈতির মুখের দিকে তাকিয়ে আছে সে। চৈতি হাঁপাচ্ছে, বড় বড় শ্বাস নিচ্ছে আর তা ত্যাগও করছে। শরীরও কাঁপছে মেয়েটার। চৈতির এমন অবস্থা দেখে প্রহণ বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে চৈতি? বলো আমাকে, এমন করছো কেন? প্রহণের কথার প্রত্যুত্তর করল না চৈতি। সেখান থেকে ছুটে চলে গেল। চৈতির পেছন পেছন যেতে লাগলে ফ্লোরের পানিতে পা পিছলে প্রায় যায় প্রহণ। পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয় দ্রুত পায়ে রুমের দিকে চলে গেল। রুমে এসে চৈতিকে পেল না প্রহণ। রুম থেকে বেরিয়ে মিসেস ইয়াসমিনের কাছে যাওয়ার সময় পথ আটকে দাঁড়ায় মোহিত। প্রহণকে দেখে হাসি মুখে বলল, রোমান্টিক ওয়েদার ব্রো, বুয়ের সাথে রোমান্স না করে এত ব্যাকুল হয়ে কোথায় যাস? মোহিতের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল প্রহণ। মোহিতের কাঁধে হাত রেখে নিস্তেজ কণ্ঠে বলল, আমি করবো বউয়ের সাথে রোম্যান্স? এত ভালো সৌভাগ্যবান মানুষ আমি না। সামান্য কাঁধ ধরতেই আমার বউ পলাতক। প্রহণের কথা শুনে হো হো করে হেসে উঠল মোহিত। হাসি যেন থামছেই না। প্রহণ যেন তাকে খুব মজার কোনো কথা বলেছে। মোহিতকে এমন করে হাসতে দেখে বিরক্তি হলো প্রহণের। মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে বলল, থাক তুই, আমি চৈতিকে খুঁজে নিয়ে আসি। চৈতি, বাহ, সুন্দর নাম তো, কিন্তু তোর বউকে আমি তো এখনো দেখলাম না। প্রহণ এক পলক মোহিতের দিকে তাকিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। রান্নাঘর থেকেই বাসনের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। প্রহণ সেই দিকে এগিয়ে গেল। মিসেস ইয়াসমিন দুপুরের খাবারের জন্য সবকিছু তৈরি করছেন। ডাইনিং টেবিলের দিকে চোখ পড়তেই উত্তেজিত মন শান্ত হলো। গোলাপি রঙের শাড়ির আঁচল মাথায় ঘোমটা দিয়ে টেবিলের উপর কোণই রেখে গালে হাত রেখে বসে আছে চৈতি। জল ভর্তি সামনে কাছের গ্লাসের দিকে নিবদ্ধ দৃষ্টি। তার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসল প্রহণ। মিসেস ইয়াসমিন তরকারির বাটি নিয়ে এসে রাখেন আর ওদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। প্রহণ চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে বলল, চৈতি, কি হয়েছে বলো আমাকে? এমন মন খারাপ করে বসে কেন আছো তুমি? প্রহণ, খারাপ মন রুমে গিয়ে ভালো করো। এখন তোমার আব্বু আর মুহিতকে ডাকো, খাবার খেয়ে যেতে বলো। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার দিকে এক নজর তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল প্রহণ। মিসেস ইয়াসমিন চৈতির পাশে এসে বসলেন। চৈতির ডান হাতটা নিজের হাতে নিয়ে জিজ্ঞেস দৃষ্টিতে তাকালেন। মিসেস ইয়াসমিনের চোখের দিকে তাকিয়ে চৈতি বুঝতে পারল মিসেস ইয়াসমিন কি বলছে তাকে। কি হয়েছে? মন খারাপ কেন? প্রহণ বকেছে? মিসেস ইয়াসমিনকে কী করে বলবে তার বুকের ভেতরটা বয়ে যাওয়া ঝড়ের কথা? ভেবে পাচ্ছে না সে। সকালে প্রহণের বলা কথাটাই যে মন খারাপের কারণ। লজ্জাজনক কথা। ছেলের বউ হয়ে শাশুড়িকে সেই কথাটা বলা কি উচিত হবে? না, সে যতই ফ্রি মাইন্ডের মানুষ হোক না কেন, কথাটা মজার ছলে বলা হলেও সেই কথার গভীরতা না বোঝার মতো এতটাও অবুঝ না চৈতি। প্রহণের মজার ছলে বলা কথাটা মনে দাগ কেটে গেছে যে মিসেস ইয়াসমিনকে বুঝ দেওয়ার জন্য চৈতি বলে উঠল, এমনিতেই ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে। আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে খুব। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন তাকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বোকা মেয়ে, এই জন্য এমন করে মন খারাপ করতে হয়? আমরা সবাই আজ যাব তো তোমাদের বাড়ি। সকালে তোর আব্বু ফোন করে দাওয়াত দিয়েছেন সবাইকে নিয়ে যেতে। খাবার টেবিলে মোহিতকে চৈতির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রেগে গেল প্রহণ। পা দিয়ে মোহিতের পায়ের উপরে পরের দিয়ে দাঁতের দাঁত চেপে বলল, খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যা। প্রহণের এমন কথায় ঘাবড়ে গেল মোহিত। চৈতির দিক থেকে চোখ সরিয়ে নিল। মোহিতের এমন করে তাকিয়ে থাকার জন্য অস্বস্তি হচ্ছিল চৈতি। দ্রুত খাবার শেষ করে সেখান থেকে সরে পড়ল সে। প্রহণ মুচকে হাসল। মুহিত, আমরা একটু বাইরে যাব, তুমি কি যাবে আমাদের সাথে? মিসেস ইয়াসমিনের কথা শুনে মোহিত খুশিতে গদগদ করে বলে উঠল, আন্টি, আপনারা তো আমার কাছের মানুষ, আপনাদের সাথে ঘুরতে যেতেই পারি। না, মোহিত তো আমাদের সাথে যাবে না, ও তো বাড়িতে ফিরে যাবে। মায়ের কাছে আস্তে আস্তে কথাটা বলে উঠল প্রহণ। মোহিতের হাসি মুখ চুপসে গেল নিমিষেই। কেন প্রহণ? আসলে আম্মু, ওর মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন। একটু আগে ফোন করলেন আন্টি, মোহিতকে পাঠিয়ে দিতে বললেন। আল্লাহ, সে কি মোহিত? তোমার আব্বু তো অসুস্থ বাবা, মায়ের কাছে যেতে হবে তো। মোহিত
প্রহনের দিকে তাকালো। প্রহন চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে মোহিতের দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে ফেলল মোহিত। প্রহন তাড়া দিয়ে বলল, দোস্ত জলদি বের হ, বাইরের অবস্থা ভালো না, যে বৃষ্টি নামতে পারে। মোহিতকে নিয়ে গেস্ট রুমে চলে গেল প্রহন। মোহিত ব্যাগ কাঁধে নিতে নিতে প্রহনের উদ্দেশ্যে বলে উঠল, তোর বউয়ের দিকে তাকালে কি ফোসকা পড়বে গায়ে, যার জন্য মিথ্যা বলে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। প্রহন কোনো ভনিতা না করে বলে দিল। তোকে আমার সুবিধার লাগছে না, চলে যা আমাদের বাড়ি থেকে। প্রহনের এমন কথায় অপমান বোধ করল মোহিত। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে ফিরে প্রহনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ইউর ওয়াইফ ইজ সো হট। মোহিতের এমন কথায় প্রহনের রক্ত চড়ে গেল মাথায়। কপালের রগগুলো ফুলে উঠল রাগে। পেছন থেকে মোহিতের শার্টের কলার চেপে ধরে কানের টেনে এনে ঠাস করে একটা চর বসিয়ে দিল মোহিতের বাগালে। রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমার চৈতিকে এত বাজে উক্তি করার সাহস পাই কই থেকে? একদম তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। প্রহনের গলার আওয়াজ পেয়ে সবাই ততক্ষণে গেস্ট রুমে এসে হাজির। মোহিতের শার্টের কলার চেপে ধরে প্রহনকে রেগে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল চৈতি। প্রহনের এত রাগ আজ প্রথম দেখছে সে। মোহিত প্রহনের দিকে তাকিয়ে বলল, সরি দোস্ত, আমি তো তোকে জেলাস করানোর জন্য অমন করে বলেছি। মিসেস ইয়াসমিন প্রহনের হাত থেকে মোহিতের শার্টের কলার ছাড়িয়ে দূরে সরিয়ে দিয়ে বললেন, কি হয়েছে তোদের? প্রহন রাগে গজগজ করছে। রেদওয়ান চৌধুরী মোহিতের কাছে গিয়ে শার্ট ঠিক করে দিয়ে বললেন, কি হয়েছে মোহিত? প্রহনে তো রেগে আছে কেন? রেদওয়ান চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রহন বলে ওঠে, কারণ ও চৈতিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। প্রহনের কথা শুনে কেঁপে উঠল চৈতি। বাজে মন্তব্য মানে? মনে মনে ভাবল সে। রিফাত যেমন বাজে কথা বলতো সেই রকম কিছু কি? প্রশ্নসূচক দৃষ্টিতে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহনের দৃষ্টিতে মোহিতের দিকে। তার দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠল প্রহন, এখানে কি করছো তুমি? রুমে যা বলছি। প্রহনের চিৎকারে ঘাবড়ে গেল চৈতি। দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল সে। মিসেস ইয়াসমিন প্রহনের কাছে গিয়ে বললেন, কি বলেছে মোহিত? আন্টি, আমি তো প্রহনকে জেলাস করানোর জন্য বলেছিলাম, কিন্তু ও যে এত রেগে যাবে বুঝিনি। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি মোহিত, প্রহনকে জিজ্ঞেস করেছি। তাই আমি মনে করি আমার প্রশ্নের উত্তর প্রহনের দেওয়া উচিত। কি বলেছে জানো? আমার বউ নাকি অনেক হট, নজর খারাপ হয়ে গেছে ওর। প্রহরের বলা কথা শুনে হতভম্ব হয়ে গেলেন মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরী। ছি মোহিত, তোমার কাছ থেকে এটা আশা করিনি। চৈতি তোমার বন্ধুর বউ, মেয়েটা অনেক ছোট তোমাদের চেয়ে, ছোট বোন হয় তোমার, তাকে নিয়ে এমন কথা! ছি! আন্টি, আমি তো শুধু জেলাস। মোহিতের পুরো কথা শেষ করতে না দিয়ে মিসেস ইয়াসমিন বলে উঠলেন, এটা কোন ধরনের জেলাস করানোর উপায় বলো আমাকে? তোমার যদি প্রহনকে জেলাস করতেই হবে তাহলে অন্যভাবেও তো করতে পারতে। এমন কথা বলে শুধু শুধু সবার চোখে নিজেকে খারাপ প্রমাণ করার দরকার কি ছিল? আচ্ছা, সব কিছু বাদ দিলাম, আজ যদি চৈতি তোমার বোন হতো তাহলে কি এমন করে বলতে পারতে? মিসেস ইয়াসমিনের প্রশ্নের উত্তর নেই মোহিতের কাছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা, ওকে চলে যেতে বলো। আমার আগের ফ্রেন্ড মোহিত আর এই মোহিতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের মোহিত মেয়েদের সম্মান করতে জানতো, কিন্তু এই মোহিত জানে না। দেখ দোস্ত, আমি মজার ছলে বলেছি, তুই কেন এত সিরিয়াসলি নিলি? আজ যদি তোর পছন্দের মানুষটাকে আমি কিংবা অন্য কেউ এমন করে বলতো, তোর কি রাগ হতো না? যাই হোক, আমার মেজাজ খারাপ করিস না, তুই চলে যা। যেদিন আবার আগের সেই মোহিত হতে পারবি সেদিন আমার সামনে এসে দাঁড়াবি, এর আগে না। প্রকৃতি তখন বৃষ্টিতে ভিজেতে ব্যস্ত। চারিদিকে ঝাপসা হয়ে গেছে। ব্যালকনির গ্রিলের উপরে একটি চড়ুই পাখি আধ ভেজা হয়ে ঠোঁট দিয়ে পালক খুঁড়ছে। বৃষ্টি পড়ার শব্দ স্পষ্ট। বৃষ্টি ছিটকে পড়া পানিতে ব্যালকনির ফ্লোর ভিজে একাকার। একটা হাত বৃষ্টির পানিতে ভিজতে ব্যস্ত। রুম থেকে কেউ একজন ঘুমন্ত কণ্ঠে বারবার করে বলে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবে, রুমে এসো চৈতি, বৃষ্টির পানি সয় না তোমাকে, আসি বলছি। কে শোনে কার কথা? চৈতি তো আপন খেয়ালে বৃষ্টি উপভোগ করছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চোখে মুখে পানির ছিটা এসে পড়লেই চোখ কুঁচকে ফেলে সে। কি এক সুন্দর অনুভূতি না? শোয়া থেকে উঠে বসে প্রহন নিজে গিয়ে নিয়ে না আসলে মেয়েটা আসবেই না। বড্ড বেশি সাহস বেড়েছে। একদমই কথা শুনতে চায় না। ব্যালকনি থেকে হাসির শব্দ শুনতে পাচ্ছে প্রহন। চৈতি হাসছে একা একা নিজের সাথে। তুমি আমার একটা কথা শোনো না চৈতি, তোমাকে বলেছি না রুমে আসতে?
প্রহনকে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। প্রহনের হাত ধরে বলল, চলো না, আজ আবার বৃষ্টিতে ভিজি। মায়ের চিনো, সেবার কেমন জ্বর উঠেছিল মনে নেই? বৃষ্টিতে ভেজার দরকার নেই। প্রহনের কথা শুনল না চৈতি, আবারও চলে গেল বৃষ্টির পানি ছুঁতে। সেখানে 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই তার মনে হলো সে শূন্যে ভাসছে। হাত পা ছুটতে ছুটতে বলল, আরে আপনি আমাকে কোলে নিলেন কেন? ছাড়ুন বলছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলেই আঙ্গুল বাঁকা করতে হয়। এতবার বললাম রুমের ভেতরে এলে না, তাই বাধ্য হয়ে তোমাকে কোলে নিয়ে যেতে হলো। রুমের ভিতরে নিয়ে এসে চৈতিকে বিছানার উপর বসিয়ে দিল প্রহন। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলল, একটা মানুষ এত চিকন হয়? 40 কেজি ওজনেরও তো হবে না তুমি। চৈতি ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি আমায় শুধু শুধু নিয়ে আসলেন কেন? ওইখানে দাঁড়িয়ে থাকতেই বা হবে কেন? আমার ভালো লাগে বৃষ্টি দেখতে। বেচতে তো দিবেন না, তাই বলে কি দেখতেও দিবেন না? চৈতির কথা শুনে প্রহন প্রত্যুত্তর করল না, বিছানায় শুয়ে পড়ল। চৈতি হাত ধরে টান মেরে নিজের বুকের ওপর ফেলে গায়ে কম্বল টেনে দিল। চৈতি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও এখন। বাদ সাধল চৈতি, ফিস ফিস করে বলল, আপনি ঘুমান। আপনি ঘুমিয়ে পড়লেই তো আমি বৃষ্টি ছুঁতে পারবো। চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে শান্ত কণ্ঠে ভয়ঙ্কর হুমকি দিল প্রহন। একবার শুধু বিছানা থেকে নেমে দেখো, তোমার পা ভেঙে বিছানায় শুয়ে রাখবো। গোপনে দীর্ঘশ্বাস ফেলল চৈতি। বিড়াল ছানার মতো শান্ত হয়ে প্রহনের বুকের ভেতরে শুয়ে পড়ল। বৃষ্টি থামলো রাতের দিকে, হয়তো নিজের বাবার বাড়িতে যাওয়া হবে। আর যদি বৃষ্টি পড়তেই থাকে তাহলে আজ আর যাওয়া হবে বলে মনে হয় না চৈতির। সময়টা তখন বিকেলের, তবে নিত্য দিনের মতো আজ আর অন্তরিক্ষের দিনের আধিপত্য নেই। আকাশ আজ মেঘের দখলে। ভারী বর্ষণে ভিজছে পাহাড়, রাজপথ, কোলাহল পড়ল ব্যস্ত নগরীর অলিগলি। সতেজ হচ্ছে গাছের পাতা, বড় গাছের মগডালে ভিজে একাকার হয়ে নষ্ট হয়ে হচ্ছে বোবা পাখির বাসা। প্রহনের রুমের ব্যালকনিতে একটা বিড়াল ডাকছে ম্যাও ম্যাও করে। অন্ধকার শুনশান নীরবতায় ভরপুর রুমের ভিতরে নিদ্রায় আচ্ছন্ন 2 জন মানবী। বাইরে বৃষ্টি থামার নামই নেই। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না বলেই মিসেস ইয়াসমিন রান্নাঘরে চলে গেলেন খিচুড়ি রান্না করতে। রন্ধন প্রিয় মানুষের একটাই কাজ, সঠিক একটা সময় আসলে সুন্দর একটা খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানো। রেদওয়ান চৌধুরী বিছানায় আটশোয়া হয়ে বসে বই পড়ছেন। বাইরে বৃষ্টি হচ্ছে আর তিনি রুমে বসে বই পড়ছেন। বৃষ্টির সময়টা বই পড়ার অন্যতম সুন্দর একটা সময়। সাথে 1 কাপ গরম চা বা কফি হলে জমে যাবে। রেদওয়ান চৌধুরী হাঁক ছাড়লেন। ইয়াসমিন 1 কাপ চা দিও তো। বুকের উপর ঘুমিয়ে থাকা ঘুমন্ত চৈতির চোখের সামনে এলো কেশগুলো এসে জড়ো হয়েছে। প্রহন সেই চুলগুলো বারবার কানের পিছনে গুজে দিয়ে ঘুমন্ত মুখটা দেখে মায়ায় আটকে পড়ার পথ খুঁজে চলেছে। ঘুমাবে না বলেও মেয়েটা ঘুমাচ্ছে, অথচ তার নিজের চোখের বিন্দু পরিমাণও ঘুম নেই। বালিশের পাশে মোবাইলটা বেজেই চলেছে। হাত বাড়িয়ে মোবাইলের নিল প্রহন। ফোনের স্ক্রিনে ভেসে আছে সিও স্যারের নাম্বার। অবাক হলো প্রহন, সকালেও স্যারের সাথে কথা বলেছে সে, হঠাৎ আবার কল দিল কেন বুঝল না। বার কয়েক রিং হতেই কল রিসিভ করে সালাম দিল। সালামের জবাব শোনার পর স্পষ্ট শুনতে পেল, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি প্রহন। সরি স্যার, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারবে না তো? আমার কাছ থেকে লুকানোর কি খুব প্রয়োজন ছিল? একটাবার জানালে কি ক্ষতি হতো? আসলে স্যার, আমার কিছু করার ছিল না। প্রহন, তোমার মায়ের যে শরীর এতটা খারাপ তা আমাকে বলতে পারতে। তোমাকে আমি বলেছি না আমাকে আপডেট জানাতে, তাহলে তুমি বললে না কেন? তোমার মায়ের ক্রিটিক্যাল অবস্থা। ভাগ্যিস রিমন আমাকে জানিয়েছে তোমার কিছু টাকার দরকার এবং ছুটির দিন বাড়িয়ে দিতে, না হলে তো আমি জানতে পারতাম না। সিও স্যারের কথা শুনে থ হয়ে গেল প্রহন। কে ভেবেছিল সে আর কি হলো। তবে রিমনকে অনেক ধন্যবাদ দিতে মন চাইছে প্রহনের। টাকার দরকার না থাকলেও আরও কয়েকদিন ছুটির প্রয়োজন ছিল প্রহনের। আসলে স্যার, কি আসল নকল করছো বলো তো? তোমার কত টাকা লাগবে বলো? মায়ের চিকিৎসা তো করাতে হবে, তাই না? এত লজ্জা করার কিছু নেই। না না স্যার, টাকার দরকার নেই। আপনি বরং আমাকে আর কয়েকদিনের ছুটি বাড়িয়ে দিন। আচ্ছা, তোমার মা হসপিটাল থেকে রিলিজ হয়ে বাড়িতে গেলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে স্যার।
নড়ে চড়ে উঠল চৈতি। ঘুমের ঘোরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে প্রহনকে। ঘুমন্ত চৈতির মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে গালে আলতো করে অদর ছোঁয়ায় প্রহন। নিদ্রায় শায়িত প্রেয়সীর গালে অজান্তেই 2 বার অদর ছুঁয়ে প্রেমিক। শুনেছি বিয়ের পর নাকি প্রেমিকরা স্বামী হয়, আর স্বামীরা নাকি কখনো প্রেমিক হতে পারে না। অথচ বিয়ের পরেই তো সম্পর্কটা হারাম থেকে হালাল হয়, আর হালাল সম্পর্কের মহান সৃষ্টিকর্তা এমনিতেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। বইয়ের জন্য সবটুকু ভালোবাসা খুব যত্ন করে রেখেছে প্রবণ। জন্ম একবার, জীবনও একটাই, মন একটাই, সেই মনের অধিকারী তো একজনই হবে। ভালোবাসাটা তো সবার মাঝে বিলিয়ে দেওয়ার জিনিস না, যে যাকে ইচ্ছা তাকেই ভালোবাসায় ভরিয়ে দেওয়া যাবে। চৈতির মাথা হাতের উপর থেকে সরিয়ে বালিশের উপরে রাখলো প্রবণ। ধীরে সুস্থে চৈতির কাছ থেকে সরে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। সময়টা তখন বিকেল 5:30। আজ গোধূলি নেই। অন্তরিক্ষ জুড়ে লাল, নীল, হলুদ, কমলা রঙের সুন্দর সংমিশ্রণও নেই। ধূসর রঙের নীরদ বাহনে ভরে আছে আকাশ। বৃষ্টি থামার নামই নেই। ঝিরিঝিরি করে পড়ছে তো পড়ছেই। চারিদিকে ঝাপসা আধার। মিসেস ইয়াসমিন চুলায় খিচুড়ি বানিয়েছে রেদওয়ান চৌধুরী গরম চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর মনোযোগ সহকারে বাইরের অবাস্তব কাহিনী পড়ছে। বই পড়েও বাবাকে এক পলক দেখে মায়ের কাছে চলে গেল প্রহন। রান্নাঘরের দরজায় হেলান দিয়ে মায়ের দিকে তাকালো প্রহন। বেশ অনেক দিন পর মাকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চোখের চশমাটার পাওয়ার বাড়াতে হবে। শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে। চোখের দৃষ্টিশক্তিও কমে গেছে আগের চেয়ে। মাথায় চুল পাক ধরেছে, তবুও কি সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে মাকে। কোমরে শাড়ির আঁচল গুজে মন দিয়ে রান্না করছে। মা বাবাকে ছেড়ে থাকার চিন্তাও করতে পারে না সে। অথচ সময় যত যাচ্ছে বাবা মাকে হারিয়ে ফেলার ভয়ও তত বাড়ছে। তারা যে বৃদ্ধ হচ্ছে। মিসেস ইয়াসমিনের চোখ পড়ল তার দিকে, তাকিয়ে থাকা প্রহনের দিকে। বড় আদরের ছেলে তার। প্রহন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। প্রহনের আগে মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর ঘর আলো করে তাদের রাজকন্যা জন্ম নেয়। মিসেস ইয়াসমিন খুব শখ করে মেয়ের নাম রেখেছিলেন ইতি। ইতির বয়স যখন 2 মাস, তখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল মেয়েটা। জীবনের গল্পের ইতি টেনে মা বাবার কোল খালি করে পরপারে পাড়ি জমায়। তাই হয়তো মিসেস ইয়াসমিনের রেদওয়ান চৌধুরী চৈতির মূল্যটা বুঝতে পারেন। চৈতিকেও নিজেদের মেয়ের মতনই ভালোবাসেন। প্রহন মায়ের দিকে এগিয়ে গেল, মুচকে হেসে বলল, কি রান্না করছে আম্মু? মিসেস ইয়াসমিন তরকারি নাড়তে নাড়তে বললেন, খিচুড়ি আর গরুর মাংস ভুনা। আহ, কি সুন্দর ঘ্রাণ আসছে। রান্নার জন্য কিন্তু তুমি একদম বেস্ট আম্মু। মিসেস ইয়াসমিন প্রহনের মুখের দিকে তাকিয়ে প্রত্যুত্তরে বললেন, চৈতির রান্নাও কিন্তু অনেক মজার। একবার খেলে আরেকবার খেতে চাইবি না? মায়ের কথা শুনে কিঞ্চিত ভ্রু কুচকালো প্রহর। মজার আবার একবারে বেশি খাওয়া যাবে না, এর মানে কি আম্মু? তার চেয়ে বড় কথা, চৈতি রান্না পারে নাকি? এখন পারে না, তবে আমার মতো রান্না শিখিয়ে দিব চৈতিকে, যেন কখনো আমার অনুপস্থিতিতেও আমার রান্নার মতো রান্নার স্বাদ পাস। মায়ের কথা শুনে বুকের ভেতরে কেঁপে উঠল প্রহনের। পেছন থেকে মাকে জড়িয়ে ধরে নরম গলায় বলল, তোমার আর বাবার অনুপস্থিতির সময়টা কখনো না আসুক, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। প্রহনের কথা শুনে হাসেন মিসেস ইয়াসমিন। ছেলেটা ছোট থেকে মা বাবার জন্য পাগল। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক সময় তো হলো, চৈতিকে ঘুম থেকে জাগিয়ে তোল। মেয়েটা দুপুরেও ঠিক মতো খায়নি। প্রহন ছোট করে উত্তর দিল, রান্নাঘর থেকে বেরিয়ে গেল প্রহন। শীত শীত অনুভব হতেই ঘুম ভেঙে যায় চৈতির। চোখ মেলে তাকিয়ে রুমের ভেতরে শুধু নিজেকে আবিষ্কার করলো সে। 2 হাত দিয়ে চোখ কচলাতে দৃষ্টি পরিষ্কার করলো। এদিক ওদিক তাকিয়ে প্রহনকে খুঁজলো, কিন্তু পেল না। দুপুরে কেন জানি খুব রাগ হচ্ছিল প্রহনের উপরে। সামান্য কাঁধ ধরতেই কি রাগটা না করেছিল। সেই সব কথা মনে পড়তেই আনমনে হাসলো চৈতি। কেন জানি মাঝে মধ্যে মনে হয় এই মানুষটিকে ছাড়া তার চলবেই না। মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটাকে চাই তার। রুমের ভেতরে এসে চৈতিকে বিছানায় বসে বসে এমন মুচকে মুচকে হাসতে দেখে শয়তানি হাসে প্রহন। চৈতির কাছে গিয়ে বলে ওঠে, কি বউ, ঘুমের মধ্যে কি রোমান্টিক স্বপ্ন দেখেছো যে এমন করে মিটিমিটি হাসছো? প্রহনের এমন কথায় হাসি মিলে যায় চৈতির। বিরক্ত হয়ে বলে ওঠে, আপনার কি এসব কথা ছাড়া অন্য কোনো কথা জানা নাই? চৈতিকে রাগিয়ে দিতে সক্ষম হয় প্রহন। আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বলে ওঠে, একটু এদিকে আসো তো, কপালে একটা আদর দিই। এমন কথায়
বিছানা থেকে লাফ দিয়ে নেমে দাঁড়ায় চৈতি। কাবার্ডের সাথে পিঠ ঠেকিয়ে নিষেধাজ্ঞা জারি করে বলে, দূরে থাকুন, একদম কাছে আসবেন না। কাউকে জ্বালানোর সুযোগ পেলে তা হাতছাড়া করতে নেই, সুযোগ কাজে লাগাতে হয়। সেই কাজটা এখন করছে প্রহন। এক পা করে চৈতির দিকে এগিয়ে আসতে আসতে বলল, একটু কাছে যাই না, কি হবে? কিছু হবে না তো? ভালো লাগে না আমার, দূরে থাকুন প্লিজ, দম আটকে আসে। চৈতির কথা শুনে দাঁড়িয়ে পড়ল না প্রহন, বরং একদম চৈতির কাছে এগিয়ে গেল। চৈতি সরে যেতে নিলে চৈতির হাত ধরে টেনে নেয় প্রহন। দুই হাতের আলিঙ্গনে জড়িয়ে নেয় কিশোরী বউকে। অন্য এক নেশায় আসক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি মরে যাও চৈতি, আমার ভালোবাসার দম আটকে একেবারে মরে যাও। অজর ধারায় বৃষ্টি পড়ার জন্য বাবার বাড়িতে যাওয়া হয়নি চৈতির। সেই দুপুর থেকে বৃষ্টি পড়ছে। প্রকৃতি কি শীতল, শান্ত স্নিগ্ধ, ঠান্ডা বাতাস বইছে। শীত শীত অনুভব হচ্ছে। রেদওয়ান চৌধুরীর সাথে বসে বসে গল্প করছে চৈতি। রেদওয়ান চৌধুরী তাকে বড় বড় কথার সাহিত্যকদের গল্প বলছেন। তাদের জীবনের কাহিনী খুব মন দিয়ে শুনছেন চৈতি। ধরিত্রী তখন সাজবেলার বর্ষণে সতেজ হচ্ছে। রাস্তায় খাদগুলো জলে পরিপূর্ণ। ভেজা নগরী লাল নীল হলুদ রঙের লাইটের আলো শহরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। চন্দ্রিমার অস্তিত্ববিহীন অন্তরিক্ষ আজ সুন্দর মনে হচ্ছে বিরক্তি প্রেমিকের কাছে। কিশোরী বইয়ের আবদার মেটাতে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় প্রহন। এই বৃষ্টির মধ্যে নাকি তার ভীষণ ফুচকা খেতে মন চাইছে। মিসেস ইয়াসমিন বাড়িতে বানিয়ে দিতেন, কিন্তু তেঁতুল ছিল না, যার জন্য প্রহনকে বৃষ্টির মধ্যে ফুচকা আনতে যেতে হচ্ছে। পিচ্ছে বইয়ের ইচ্ছে অপূর্ণ রাখা যায় নাকি? রেদওয়ান চৌধুরী চৈতির দিকে তাকিয়ে বললেন, গল্প পড়তে ভালো লাগে। হ্যাঁ বাবা, অনেক বেশি। মিসেস ইয়াসমিন রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, হ্যাঁ বানাও, তোমার মতে উপন্যাস পাগল বানিয়ে তোলো। বাস্তবতা ছেড়ে সারা দিন শুধু কল্পনায় ডুবে থাকুক। মিসেস ইয়াসমিনের এমন কথায় বিরক্তি হলেন রেদওয়ান চৌধুরী। বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠলেন, দেখো ইয়াসমিন, আমার উপন্যাস পড়া নিয়ে তোমার থেকে ওই সব কথা শুনতে আমার ভালো লাগে না। বিয়ের পরের দিন থেকে যে তুমি আমার বই পড়ার পেছনে লেগেছো, এখনও ছাড়োনি। আমার বই পড়া নিয়ে সবসময় তোমার সমস্যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মিসেস ইয়াসমিন দীর্ঘ শ্বাস ফেলে জোরপূর্বক হেসে বললেন, যে মানুষটা তার প্রিয় মানুষের থেকে একটু সময় চায় কিন্তু পায় না, সে মানুষটাই জানে প্রিয় মানুষটা থেকে সামান্য সময়টুকু পেলে মনের ভেতরটা কতটা শান্তি লাগে। অথচ সেই বিয়ের পর থেকেই তুমি যখনই একটু ফ্রি ছিলে তখনই উপন্যাসের বই নিয়ে বসতে। আমার জন্য তোমার সময় ছিল না কখনো, আর এখনও নেই। মিসেস ইয়াসমিনের আর রেদওয়ান চৌধুরীর কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার মনে হলো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া এক টুকরো সময়ও কারোর কাছে অনেক দামি। রেদওয়ান চৌধুরী ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আছেন। 30 বছরের সংসারেও মিসেস ইয়াসমিনের কাছ থেকে এই কথাটা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে রেদওয়ান চৌধুরী। তিনি মিসেস ইয়াসমিনকে বলে ওঠেন, শোনো ইয়াসমিন, এই কথাটা আমার মুখস্থ হয়ে গেছে, আর এটা শুনতেও এখন আর আনন্দ লাগে না। তুমি বরং রুমে যাও, রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে নতুন কিছু চিন্তা করো। রেদওয়ান চৌধুরীর এমন কথায় খিলখিল করে হেসে উঠল চৈতি। চৈতির হাসি দেখে মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরীরও হেসে উঠলেন। মিসেস ইয়াসমিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে প্রহনের নাম্বার ভেসে আছে। হাসি মুখে কল রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, সাথে মানুষের চিৎকার চেঁচামেচি। ফোনের ওপাশ থেকে অচেনা একটা কণ্ঠ ভেসে ওঠে, এই মোবাইলের মালিক মারাত্মকভাবে আহত হয়েছেন, আপনারা দ্রুত আসুন। কথাটা কর্ণপাত হতেই অদর থেকে হাসি দেখা মিলিয়ে যায়। বুকের ভেতর কেঁপে ওঠে। হাত থেকে মোবাইলটা পড়ে যেতে নিলে চৈতি ধরে ফেলে। মিসেস ইয়াসমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, গাল বেয়ে আটকে ওঠে চৈতি। সাথে রেদওয়ান চৌধুরীও। মোবাইলের ওপাশ থেকে লোকটা হসপিটালের নাম বলে দিয়েছে। লাইন কেটে গেছে। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কাজ চাকিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে ইয়াসমিন, উত্তর দিচ্ছ না কেন? মিসেস ইয়াসমিন কাঁপা গলায় বললে, প্রহনের অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিনের কথা শুনে কেঁপে উঠলেন রেদওয়ান চৌধুরী। ছিটকে সরে গেল চৈতি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তার। কি শুনলো এটা? রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিন আর চৈতির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, এখন এমন শখ খেয়ে কান্না করার সময় না, জলদি চলো হসপিটালে। বৃষ্টির ভিতরে কোনো ছাতা ছাড়াই ছুটছেন তারা।
বাড়ির গেট পেরিয়ে রাস্তায় নামতেই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রহনকে দেখে থমকে গেল সবাই। প্রহন ভ্রু কুঁচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। প্রহনকে এমন সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে প্রহনকে জড়িয়ে ধরল চৈতি। মিসেস ইয়াসমিন প্রহনের দিকে এগিয়ে গেলেন। প্রহন হাতের ফুচকার প্যাকেটটা রেদওয়ান চৌধুরীর হাতে দিয়ে বলল, কি হয়েছে? তোমরা এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া বাইরে আসছো কেন? চৈতি কাঁদছে। প্রহনের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিসেস ইয়াসমিন প্রহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি ঠিক আছো আব্বু? কিছু হয়নি তো তোমার? প্রহন বুঝতে না পেরে বলল, কি হবে আমার? কিছু হয়নি তো। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, ছেলে একদম ঠিক আছে, তুমি ভিতরে চলো তো। মিসেস ইয়াসমিনকে নিয়ে চলে গেলেন রেদওয়ান চৌধুরী। চৈতি এখনও প্রহনকে জড়িয়ে ধরে আছে। চৈতির চোখের প্রান্তে প্রহনের টি শার্ট ভিজে গেছে অনেকটাই। প্রহন এক হাত দিয়ে চৈতিকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বউ? এমন করে কান্না করছে কেন? কান্নার কারণে কথাও বলতে পারছে না চৈতি। প্রহন চৈতিকে নিজে থেকে সরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, ভিজে গেছে পুরো, ভেতরে চলো। সোফায় বসে আছে প্রহন, মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরী। চৌধুরী রুমে ড্রেস চেঞ্জ করছে। মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে প্রহন বলল, তোমার নাম্বার থেকে কল আসছিল যে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিনের কথা শুনে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে চোখ গোল গোল করে তাকালো প্রহন। কণ্ঠে এক রাশ বিস্ময় নিয়ে বলে উঠল, কি? আমি অ্যাক্সিডেন্ট করেছি? আমি জানি না। কিন্তু কলটা তো তোমার ফোন থেকে আসছে। বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন। পকেট হাতড়ে দেখলো মোবাইল নেই। বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার কাছে। সোফায় বসতে বসতে বলল, মোবাইল তো চুরি হয়ে গেছে, আর নয়তো কোথাও পড়ে গিয়েছিল। অন্য কেউ পেয়েছে, হয়তো তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিন কপালে হাত রাখলেন। প্রহন রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, কোন হসপিটালে আছে বলেছে কিছু? আমার তো মোবাইলটা আনতে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার চেয়েও বড় কথা, অনেকেরই নাম্বার সেভ করা আছে। মিসেস ইয়াসমিন ধীর কণ্ঠে হসপিটালের নাম বললেন। প্রহন তখনই যেতে চাইলে যেতে দিলেন না তিনি। ভয় কাটেনি এখনো। সকালে নিয়ে যাবে, কড়া গলায় কথাটা বলে দিলেন তিনি। প্রহন আর মায়ের কথার অবাধ্য হলো না। বাড়ির সবার মনের অবস্থা বুঝতে পারছে সে। তবে এই একটা কথা ভেবে ভীষণ ভালো লাগছে তার, যে তার পরিবার তাকে নিয়ে কত চিন্তা করে। রুমে চলে গেল প্রহন। চৈতি বিছানার উপরে পা ভাঁজ করে বাবু হয়ে বসে আছে। চুল থেকে পানি পড়ছে। মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে ওর। মন খারাপই হওয়া ছুঁয়ে গেছে তাকে। চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। সেই সময় মিসেস ইয়াসমিনের মুখের কথাটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। প্রহন দ্রুত পায়ে এগিয়ে গেল চৈতির দিকে। বিছানার উপরে তোয়ালে রাখা, তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দিতে চৈতির সামনাসামনি বসলো। চৈতি নিমেষহীন দৃষ্টিতে প্রহনের মুখের দিকে তাকিয়ে আছে। প্রহন চৈতির মলিন মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তখনকার কথা যদি সত্যি হতো আর আমি যদি মরে যেতাম, আমার কথা মনে পড়তো তোমার? কথাটা বলার দেরি প্রহনের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠার দেরি হলো না চৈতির। হঠাৎ প্রহন বুকের ভেতরে ব্যথা অনুভব করলো। ব্যথার কাতর না হয়ে মুচকি হেসে চৈতির চুলের উপরে চুমু খেলো। মেয়েটা তাকে কামড়াচ্ছে আর বিড়বিড় করছে, আপনাকে ছেড়ে আমি একদম মরে যাব। শহর জুড়ে হিমেল পরশ। রাতের উষ্ণতার পারদ ক্রমাগত নিম্নমুখী। বাইরে ঠান্ডা হলেও ঘুমন্ত মানবীর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে বুকে। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ করে জানান দিচ্ছে একটার ঘরে এসেছে সে। নগরীর কোলাহল নেই এই গভীর রজনীতে। মাঝে মাঝে দুই একটা গাড়ির হর্নের আওয়াজ যেন ঝংকার দিয়ে উঠছে নিস্তব্ধ পরিবেশে। রাত জাগা পাখিগুলোও ডাকছে। আচমকাই ঘুম ভেঙে যায় চৈতির। ঘুম ভাঙতেই রাত জাগা পেঁচার ডাক কর্ণপাত হতেই গা ভারী হয়ে এলো যেন। বুকের ভেতরেও কেঁপে উঠল। অদ্ভুত রকমের পাখির ডাকটাকে ভীষণ ভয় পায় চৈতি। ছোটবেলায় শুনেছিল এই পাখি ডাকলে নাকি আপন কেউ মারা যায়। যদিও এটা যুক্তিহীন গ্রাম্য প্রচলিত কথা। রাত জাগা পাখির কাজই তো রাতে ডাকা। কিন্তু এই ডাকটা শুনে কেন জানি শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভয়ে প্রহনের পিঠ খামচে ধরে বুকে মুখ গুজে দেয় চৈতি। চৈতির খামচে ধরার কারণে প্রহনের ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আছি তো আমি, ভয় পাচ্ছ কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো? চৈতি উত্তর দিল না। চোখ থেকে ঘুম পুরোপুরি হারিয়ে গেছে। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো, ভয় পাচ্ছ কেন? কিছু হবে না, সব ঠিক আছে। ভালো লাগে।
খুব ভালো লাগে, এক অন্যরকম শান্তি লাগে মনের গহীনের যখন কিছু না বললেও কেউ একজন বুঝে যায় চৈতি প্রহরীর কাছ থেকে সরে গেল। দূর থেকে আসা পাখির ডাকটাও নেই এখন। দূরে সরে গিয়ে পাশ ফিরে শুতেই কোমর জড়িয়ে ধরে প্রহন এদিকে যখন নিজের বাসায়, ওদিকে শরীফ শেখ এবং রফিক মির্জা তাদের প্ল্যান প্রায় গুছিয়ে ফেলেছে। তারা এখন সরাসরি আক্রমণ করবে এইরকমই চিন্তা করেছে। পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী একটি সেনা ক্যাম্পকে তারা লক্ষ্য করেছে। শরীফ শেখ এবং রফিক মির্জা তাদের টিম নিয়ে সেই ক্যাম্পের উপরে রাতের গভীরে আক্রমণ করে। ক্যাম্পটি ছিল অস্থায়ী, সেখানে প্রায় 2 শতাধিক সৈনিকের অবস্থান করেছিল। তাদের সাথে সেনাবাহিনীর 2-3 জন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। রাতের আধারে হঠাৎ করে আক্রমণ করায় প্রায় 30 জনের মতো সেনা সদস্যের শুরুতেই নিহত হয়ে যান। এরপর সেনাবাহিনীর প্রতিরোধ করতে শুরু করলে শরীফ শেখ আর তার বিদ্রোহী গোষ্ঠী নিয়ে পিছু হটতে বাধ্য হয়। এই খবর পাওয়া মাত্র সেনাপ্রধান পার্বত্য চট্টগ্রামের দায়িত্বে থাকা জেনারেল মাহবুবুর রহমানের খবর পাঠান। তিনি আসার পর সেনাপ্রধান তাকে সেই আক্রমণের বিস্তারিত ঘটনা খুলে বললেন। তখন মাহবুবুর রহমান সেনাপ্রধানের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমরা আগেই সন্দেহ করছিলাম পার্বত্য চট্টগ্রাম একাধিক বিদ্রোহী গোষ্ঠী একত্র হয়ে গেছে। তাদের আক্রমণ এখন চতুর্দিক থেকে হতে পারে। এমনকি কালকে যে আক্রমণ হয়েছে সেটাও অনেক উন্নত মানের অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। আমাদের সন্দেহ এই অস্ত্রগুলো তারা আগে থেকেই জমা করেছে। সেনাপ্রধান তখন কিছুক্ষণ চিন্তায় পড়ে গেলেন। প্রহনের আক্রমণে তো তাদের অস্ত্রোপচার জব্দ হয়ে গিয়েছিল, তাহলে তারা এই অস্ত্রগুলো পেল কোথায়? সেনাপ্রধান তখন মাহবুবুর রহমানের দিকে তাকিয়ে বললেন, মেজর সাহেব, এখন কি করা যায় সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যেই সৈনিকরা শহীদ হয়ে গিয়েছে তাদের জন্য আফসোস করে আর কোনো লাভ নেই। তাদেরকে যথাযথ সম্মানের সাথে দাফন সম্পন্ন করা হোক, আর আমি ওখানে সেনা পাঠানোর ব্যবস্থা করছি। তখন সেখানে প্রহরের ব্রিগেডের প্রধানকে ডাকা হয়। তিনি আসার পর সেনাপ্রধান তাকে বললেন, মেজর সাহেব, আপনি নিশ্চয়ই জানেন পার্বত্য চট্টগ্রামে আমাদের একটি অস্থায়ী ক্যাম্প বিদ্রোহী গোষ্ঠীরা প্রায় ধ্বংস করে দিয়েছে। এখন ওখানে সেনা পাঠানো দরকার। আপনার কি মতামত? কাকে পাঠালে সেখানে ভালো হয়? স্যার, আমিও তো সবসময় ক্যাপ্টেন চৌধুরীর সাথেই কথা বলতাম, কিন্তু ওনার মা অসুস্থ, সেজন্য উনি বর্তমানে ক্যান্টনমেন্টে নেই, ছুটিতে আছে। ওনার জায়গায় রিমনকে পাঠিয়ে দিলে কেমন হয়? সমস্যাটা কভার করে চলে আসতে পারতেন। আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করুন, কিন্তু আমি চাই আরেকটা সেনা সদস্যও যেন সেখানে না মারা যায়। এমনিতেই সীমান্তবর্তী এলাকা, এর মধ্যে যদি ওখানে বিদ্রোহ গোষ্ঠীরা উৎপাত শুরু করে তাহলে ব্যাপারটা অসহনীয় পর্যায়ে চলে যাবে। ওকে স্যার, আমি আজকে রিমনকে পাঠিয়ে দিচ্ছি। এরপর জেনারেল মাহবুবুর রহমান ফিরে গেলেন আবারও পার্বত্য চট্টগ্রামে। রিমন পুরো একটি ইউনিটের দায়িত্ব নিয়ে ওই অস্থায়ী ক্যাম্পে পৌঁছে গেল। ওদিকে শরীফ শেখ ততদিনে বিশাল এক বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে ফেলেছে। সে তখন তার সামনে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, আমরা আস্তে আস্তে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নিশ্চয়ই সফল হব। ইতিমধ্যেই সেনাবাহিনীর সদস্যরা আমাদের ভয় পেতে শুরু করেছে। যদি আমরা এই এলাকাটা পুরোপুরি আমাদের দখলে নিয়ে আসতে পারি তাহলে আমরা যা ইচ্ছা করতে পারবো, কেউ আমাদের বাধা দিতে পারবে না। ওরা আমাদের কাছে জিম্মি হয়ে যাবে। হ্যাঁ স্যার, এটা আপনি একদম ঠিক বলেছেন। আমরা কি করব এখন? তখন শরীফ শেখ এবং রফিক মির্জা তাদের লোকেদের নিয়ে পুরো পার্বত্য চট্টগ্রাম ছড়িয়ে পড়ল। একটা সুন্দর সকাল। 2 দিন এক নাগারে বৃষ্টি হওয়ার পর আজ আকাশে আদিত্যের দেখা মিলেছে। টানা দিন 2 নীরবে সাথে লুকোচুরি খেলে আজ পৃথিবীতে তেজ ছড়াতে পেরে ক্ষান্ত হলো সূর্য। গাছগাছালি সতেজ, ছাদের উপর থেকে ফুলের বৃষ্টি সৌরভ মৌ মৌ করছে চারপাশ। মুক্ত আকাশে পাখা মেলে উঠছে স্বাধীন পাখিরা। ঘুম থেকে উঠেই গোছগাছ শুরু করে দিয়েছে চৈতিক। সর্দার সাহেব ফোন করে জানিয়ে দিয়েছেন 8টা বাজের আগেই যেন পৌঁছে যায়। সকালের নাস্তাটা করে যাওয়ার জন্য নিষেধ করেছেন তিনি। এমন অদ্ভুত মানুষও হয়তো হয়। এই যে যেমন সর্দার সাহেব। ব্যাগের চেন টেনে দেওয়াল ঘড়ির দিকে এক পলক তাকালো চৈতিক। 6টা বেজে 45 মিনিট। প্রহন তৈরি হয়ে বিছানায় বসে বসে ভ্রু কুচকে চৈতির কাজ করা দেখছে। মেয়েটা আজকেও শাড়ি পরেছে, কলাপাতা রঙের শাড়িটা পার গোলাপি রঙের। প্রহন অপলক দৃষ্টিতে চেয়ে রইল রহমানের দিকে। নিজের মনেই নিজেই বলে উঠল, ভাবা যায় এই মেয়েটাকে বিয়ে করতে আমি রাজি ছিলাম না, অথচ আজ এই মেয়েটাকে ছাড়া থাকতে আমার দম আটকে আসে।
মিসেস ইয়াসমিন হাতে করে একটা গয়নার বাস্ক নিয়ে আসলেন প্রহনের রুমে। বিছানার উপরে বাক্সটা রেখে চৈতির হাত ধরে কাছে টেনে নিলেন। মোটা মোটা দুটো বালা পরিয়ে দেন চৈতির হাতে। কানে বড় দুল দিতে পারে না দেখে মাঝারি সাইজের দুল পরিয়ে দিলেন। গলায় সাধারণ ডিজাইনের হার পরিয়ে দিয়ে চৈতির দিকে তাকিয়ে মুচকে হাসেন মিসেস ইয়াসমিন। চৈতির ডান হাতের কোণে আঙুলটাকে হালকা কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। পেতনির ওপর আবার কোন পেতনির নজর পড়বে বলো? প্রবণের কথা শুনে ভ্রুকুচকে চোখ ছোট ছোট করে তাকায় চৈতি। কোমর দুইটা হাত রেখে কিছুটা ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে পেতনির মতো লাগে কোন দিক থেকে? সব দিক থেকে পেতনির মতন লাগে, সুন্দরী পেতনি। বলেই হেসে ওঠে প্রবণ। তার হাসির সাথে যোগ দেন মিসেস ইয়াসমিনও। চৈতি দুইজনের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য রেদওয়ান চৌধুরীর কাছে বিচার দেওয়া। আচ্ছা মতো বকানা খাওয়ালে হবে না, আমাকে পেতনি বলা, বিচার দিব আব্বুকে। বিড় করতে করতে রেদওয়ান চৌধুরীর রুমের সামনে চলে গেল চৈতি। রেদওয়ান চৌধুরীর হাতে খড়ি পড়ছিলেন। দরজার সামনে চৈতিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে ভেতরে ডাক দিলেন। চৈতিকে গাল ফুলিয়ে থাকতে দেখে আদরে গলায় জিজ্ঞাসা করলেন, আমার মায়ের কি হয়েছে? চৈতি রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে অভিযোগ কণ্ঠে বলল, আপনার ছেলে আমাকে পেতনি বলেছে, তার কথা শুনে ভালো মা কিছু না বলে হাসছে। চৈতির এমন কথায় রেদওয়ান চৌধুরী হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই প্রহনকে শাখা মুখ বলে দিবি, তাহলে শোধবোধ হয়ে যাবে। এই শাখা মৃগটা আবার কি? রেদওয়ান চৌধুরী কপাল চাপালেন। সত্যি বলতে শাখা মৃগর অর্থ তিনি নিজেও জানেন না। সর্দার সাহেবের বাড়িতে যাওয়ার পথে হসপিটাল থেকে নিজের মোবাইলটা নিয়ে আসে প্রহন। পেশেন্টের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তার কাছ থেকেই প্রহন জানতে পারে আসলে তার মোবাইলটা চুরি করা হয়েছিল। খুব সতর্কভাবে চুরি করে দৌড়ে রাস্তা পার হতে গিয়েই কভার ভ্যানের ধাক্কায় আহত হয়ে যায় মহান মোবাইল চোর। প্রহন এই কথা শুনে চোরের উদ্দেশ্যে বলেছিল, আরো আরো করো চুরি। চুরি করে দৌড়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় পটল তুলতে চলে যাও। হাত পা সব ঠিক আছে, আল্লাহ সবকিছু ঠিক করে দুনিয়ায় পাঠিয়েছেন, তাহলে কাজ করে খাইলে কি হবে? প্রহনের কথা শুনে প্রত্যুত্তর চোর মহাশয় বলেছিল, প্রেমিকার জন্মদিন আজ, তাকে একটা দামি মোবাইল গিফট করতে চেয়েছিলাম। আমার কাছে এত টাকা ছিল না, তাই চুরি করতে বাধ্য হয়েছি। ছেলেটার ভাগ্য ভালো ছিল যে সে অসুস্থ ছিল, তা না হলে এতক্ষণ গালে হাত দিয়ে মুখের ভেতরে দাঁত খুঁজতে হতো। চুরি করা মোবাইল প্রেমিকাকে গিফট করে মহান প্রেমিক হতো, ভাবা যায় এটা? এরাই তো সত্যিকারের প্রেমিক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল চুরি করে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে থাকে। প্রহন ফ্যাল করে তাকিয়ে থেকে বলে ওঠে, তা যার জন্য আমার মোবাইল চুরি করলা সে কি আসছে তোমাকে দেখতে? পাশ থেকে ছেলেটার এক বন্ধু বলে, ও মরলেও নাকি ওর প্রেমিকার কিছু যায় আসে না। আহারে ভালোবাসা, কেউ একজন তাকে খুশি করতে মোবাইল চুরি করে দৌড়ে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরতে মরতে বাঁচলো, আর সে বলে কিনা ছেলেটা মরলো তার কিছু যায় আসে না। অদ্ভুত। প্রহনের মায়া হলো ছেলেটার জন্য। দেখে ভদ্র ঘরে ছেলে বলেই মনে হয়। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন অনেক সময় আছে ছোট ভাই, সত্যিকারের ভালোবাসা চিনতে শেখো। হসপিটালের কাহিনীটা চৈতিকে বলেছিল প্রহন। চৈতির সামনেই বসেছিল প্রহন। আচমকা চৈতি প্রহনকে জড়িয়ে ধরে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি, চিনতেও শিখে গেছি। প্রহন মুচকি হাসে। অদর জুড়ে হাসির রেখা টেনেই বলে, দিন দিন তুমি বেশি জড়িয়ে ধরছো চৈতি। হুটহাট করে এমন করে জড়িয়ে কেন ধরছো? লজ্জা করে না একটা পুরুষকে হুট করে এমন জড়িয়ে ধরতে? শার্টের উপরেই প্রহনের বুকের উপরে কামড় বসায় চৈতি। আরও একটু জড়িয়ে ধরে বলে, আমার একান্ত ব্যক্তিগত সম্পদকে আমি যখনই মন চাইবে জড়িয়ে ধরবো, তাতে আপনার কি? হাসলো প্রহন আলতো করে চৈতির কপালে অদর ছুঁয়ে বলে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? চালাক হয়েছে দেখছি। চৈতি প্রহনের কাছ থেকে দূরে সরে গেল। জুনাইদা ডাকছেন। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই পর্যন্ত কয়বার আমার কপালে চুমু খেলেন বলেন তো? প্রহন মুচকি হেসে উত্তর দিল, মাত্র 2 বার। মিথ্যেবাদী, 5-6 বার তো দিয়েছেন। চৈতির কথা শুনে অবাক হলো প্রহন। শুধু 2 বারই চৈতিকে জানিয়ে দিয়েছে, তাহলে চৈতির ঘুমন্ত অবস্থায় যা করছে তা চৈতি জানলো কি করে? প্রহন অবাক হয়ে বলল, তুমি কি করো জানো? আপনি যে কপালের গালগুলোতে কিস করেন সেই কপাল গালগুলো তো আমারই। আমি জানবো না তো কে জানবে? রান্নাঘর থেকে জুনাইদার কণ্ঠ ভেসে আসছে। তিনি উচ্চ শব্দে চৈতিকে ডাকছেন। প্রহনকে রুমে রেখে চৈতি চলে যায় মায়ের কাছে।
রূপা আর সিফা মিলে ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছেন। রূপাকে দেখে কেমন জানি অন্যরকম লাগছে চৈতির কাছে। মুচকি হাসিটা সরছেই না অদূর থেকে। জুনাইদা চৈতিকে দেখে চৈতির উদ্দেশ্যে পড়ল, কি রে মা, তোর শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে নাস্তা করার জন্য অনেক বেলা হয়ে গেছে, সাথে প্রহনকেও ডেকে নিস। যদি কিছুক্ষণ মায়ের ঘামার্ত শরীরের দিকে নিষ্পলক চেয়ে রইল। আজ যেন মাকে আলাদা রকম সুন্দর লাগছে। হয়তো কখনো এমন করে তাকিয়ে থাকা হয়নি দেখে মায়ের ক্লান্ত মুখটার মায়া দেখা হয়নি। চৈতি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় রূপা ভেতরে ঢোকে। পাশ কাটিয়ে যখন আসছিল চৈতি তখন বলল, কি খবর ভাবি, এত খুশি খুশি লাগছে কেন? চৈতির কথা শুনে রূপা যেন একটু লজ্জা পেল। চৈতি মৃদু হেসে চলে গেল মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরীকে ডাকতে। জার্নি করে ক্লান্ত মিসেস ইয়াসমিন বিছানার একপাশে চোখ বন্ধ করে শুয়ে আছেন তিনি। রেদওয়ান চৌধুরী বসে বই পড়ছেন। গতকাল রাতে নতুন একটা উপন্যাস পড়া শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। ব্যাগে করে সে বইটা নিয়ে চলে এসেছেন। চৈতি দরজায় টোকা দিয়ে বলল, আসবো বাবা। রেদওয়ান চৌধুরী বই থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আয় মা, তোর আবার পারমিশন লাগে নাকি? ততক্ষণে মিসেস ইয়াসমিনও শোয়া থেকে উঠে বসলো। চৈতি রুমের ভিতরে এসে বলল, আম্মু তোমাদের নাস্তা করার জন্য ডাকতেছে। রেদওয়ান চৌধুরী বইয়ের ভিতরে চোখ রেখে উত্তর দিলেন, এই পৃষ্ঠা শেষ করে যাচ্ছি। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, কোথাও গিয়েও কি তোমার শান্তি নাই? আমার জীবনটা তুমি শেষ করে দিলা। আমার শ্বশুর যে কেন তোমার সাথে বইয়ের বিয়ে দিল না? রেদওয়ান চৌধুরী শুনেও শুনলেন না। মিসেস ইয়াসমিন রাগে গজগজ করেই রুম থেকে বেরিয়ে গেলেন। চৈতি হাসল, জলদি আসুন বাবা। রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে কথাটা বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল চৈতি। প্রহন বিছানায় আটশোয়া হয়ে বসে মোবাইল টিপছিল। চৈতিকে ভেতরে ঢুকতে দেখে নড়ে চড়ে উঠল। হাতের মোবাইলটা বিছানার উপরে রেখে চৈতির উদ্দেশ্যে বলল, ক্ষুধা লাগছে বউ, তোমাদের বাড়িতে কি খাইতেও দিবে না নাকি? চৈতি ভ্রু কুচকে বলল, আমাদের বাড়িতে আজ খাবারের অভাব পড়েছে, আপাতত কোনো খাবার নাই, আপনি আজ না খেয়েই থাকেন। আমার সত্যিই খিদা লাগছে তো, রাতে খাইনি তোমার জন্য। আপনাকে খাইতে যাওয়ার জন্যই ডাকতে আসছি আমি, আসুন। প্রহনকে কথাটা বললেই চলে গেল চৈতি। পেছনে পেছনে প্রহনও চলে গেল। সর্দার সাহেব নিজের হাতে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের জন্য বাজার করতে বেরিয়েছেন। জুনাইদা নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিয়েছে। চৈতিকে খেতে বসার জন্য বললে সে বলে পরে খাবে। রোবার পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, সত্যি করে বলো তো কি হয়েছে বড় ভাবি, একটু বেশি অন্যরকম উৎফুল্ল হয়ে আছো যেন। রূপা এক পলক চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকে হেসে চোখের সামনে আসা চুল কানের পিছে গুজে দিয়ে বলল, একটা সুখবর আছে ননদি। চৈতি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি সুখবর ভাবি? রূপা লাজুক হেসে বলল, আল্লাহর রহমতে তুমি ফুফু হতে যাচ্ছ। রূপার মুখে এমন কথা শুনে খুশিতে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল চৈতি। রূপা জলদি করে চৈতির হাত জোড়া চাপ দিয়ে ধরল। চৈতি বিড়বিড় করে বলল, সরি, একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এইদিকে চৈতির এমন চিৎকার শুনে অবাক চোখে তাকিয়ে আছে সবাই। প্রবন্ত জিজ্ঞাসা করেই ফেলল, কি হয়েছে? কিছু হয় নাই। রৌদ্রময় ছলবলে মধ্যাহ্ন, ভাসমান তোলারাশিদের ধীর গতির চলন স্পষ্ট আকাশে। সর্দার সাহেবের বাড়ির ভেতর থেকে দারুণ সব রান্নার ঘ্রাণ ভেসে আসছে। বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছেন প্রবণ। আয়োজনের কোনো রকম ত্রুটি রাখেননি সর্দার সাহেব এবং জুনাইদা। সকাল থেকেই এক নাগারে কাজ করে যাচ্ছেন জুনাইদা। হাঁটুর ব্যথা বেড়েছে, কিন্তু তবুও নিজের হাতেই মেয়ের জামাইকে রেঁধে খাওয়ানোর জন্য জেদ চেপেছে। মিসেস ইয়াসমিন হাতে হাতে টুকিটাকি কাজ করে দিতে চাইলেও নারাজ তিনি। কড়া গলায় নিষেধ করে বললেন, আপনি হলেন অতিথি বেয়ান, আপনি কাজ করবেন কেন? এটা একদম উচিত না। আপনি বসে থাকুন, আমি এবং আমার ছেলের বউরা মিলে করছি। মিসেস ইয়াসমিন আর কিছু বলতে পারলেন না। রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবের সাথে গ্রামের পথে হাঁটতে বেরিয়েছেন এই ভর দুপুরে। অনেক বারণ করার পরেও শোনেননি তারা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত চৈতি। পরনে কালো রঙের জামদানি শাড়ি আর হালকা গয়না। জুনাইদা কিনে রেখেছিল মেয়ের জন্য শাড়িটা। চৈতির হাতে দিয়ে বলেছেন যেন দুপুরে গোসল করে শাড়িটা পরে। শাড়িতে যে মেয়েকে দেখতে একটু বেশি সুন্দর লাগে। প্রবণ সেই কখন গোসল করতে ঢুকেছে, বের হওয়ার নামই নেই। চৈতি বাথরুমের দরজায় কয়েকটা টোকা দিল। ভেতর থেকে প্রহন দুষ্টুমি করে বলে উঠল,
আরে বউ, বুঝেছি তো, আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারো না। কষ্ট হয় তোমার তো আমি জানি, তাই বলে কি গোসলও করতে দিবা না? এপাশ থেকে চৈতি অবাক হওয়া গলায় বলল, অদ্ভুত তো, আমি আবার কখন আপনার জন্য এমন পাগল ছিলাম। যাই হোক, জলদি বেরিয়ে আসুন তো, আর কয়েক মিনিট পরে 1 ঘন্টা হয়ে যাবে। গোসল করতে ঢুকলেন যে? সর্দার সাহেব সামনে হঠাৎ কেউ একজন এসে পথ আটকে দাঁড়ায়। অগত্যা ব্যক্তিকে এই সময় এখানে দেখার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বাঁকা হেসে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। সর্দার সাহেব ভ্রুকুচকে রাগান্বিত কণ্ঠে বলল, কি হচ্ছে কি রিফাত? তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছো কেন? রিফাত বাঁকা হেসে বলল, হবু শ্বশুরমশাই, আমাকে ছেড়ে অন্য কারোর সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে আপনাকে। সর্দার সাহেব বিরক্ত মাখা গলায় বললেন, হবু শ্বশুর মশাই মানে কি? এসব কোন ধরনের অভদ্রতা? রিফাত কোমরে 2 হাত রেখে অট্ট হাসিতে ফেটে পড়ে হাসতে হাসতে বলে, আপনার বর্তমান মেয়ের জামাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সৈথিকে আমার করে নিব। আপনি শুধু দেখতেই পারবেন, কিচ্ছু করতে পারবেন না। রিফাতের কথা শুনে ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেন সর্দার সাহেব। এই রিফাতের নামে অনেক খুনের মামলা দায়ের করা হয়েছে, সবকিছু জানা আছে তার, কিন্তু তাই বলে ভেতরে ভেতরে ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা রিফাতকে বুঝতে দিলে চলবে না। কিন্তু তিনি কঠোর গলায় বললেন, আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালো, চোখ তুলে ফেলবো তোর? শুধুমাত্র তোর জন্য আমার মেয়েকে এত জলদি বিয়ে দিয়ে দিচ্ছি আমি। তুই যদি এখন ওদের কোনো ক্ষতি করতে চাস, তাহলে এই আসমান জমিন সাক্ষী রেখে বলছি, তোকে আমি নিজ হাতে কুকুরের মতো মারবো। একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দরকার বললে নিচে জেল খাটবো। সর্দার সাহেবের কথা শুনে হো হো করে হাসল রিফাত। সর্দার সাহেব যেন তাকে কোনো চমৎকার হাসির জোক শুনিয়েছে। রেদওয়ান চৌধুরী এমন ভিলেন শুধু গল্পেই পড়েছেন, বাস্তবে দেখেননি কখনো। আজ বাস্তবে দেখে খুশি হবেন না কষ্ট পাবেন বুঝতে পারছেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে রিফাত এবং সর্দার সাহেবের দিকে তাকিয়ে আছেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আচমকা হাসি বন্ধ করে সর্দার সাহেবের দিকে এগিয়ে যায় রিফাত। সর্দার সাহেবের চোখে চোখ রেখে দাঁতের দাঁত চেপে ধীর গলায় বলে, মেয়ের জামাইয়ের আগে দেখছি মেয়ের বাপকে দুনিয়া থেকে সরাতে হবে। বলেই সে সেখান থেকে চলে গেল। ওদিকে রেদওয়ান চৌধুরী তখন সর্দার সাহেবকে টেনে বাসায় নিয়ে আসলেন। রিফাত গিয়ে একটা চায়ের দোকানে বসলো। ঠিক তখনই সেই কালো মুখোশধারী লোকটার কাছ থেকে কল পেল, আবারও সেই প্রাইভেট নাম্বার। সে ফোন রিসিভ করেই বলল, বস, আপনি কোনো চিন্তা করবেন না, ওই শালাকে আমার এখান থেকে জীবিত যেতে দিব না। আমার জিনিস কেড়ে নিয়েছে, ওর এত বড় সাহস। শোনো ছেলে, বেশি বড় বড় কথা বলো না। তোমার মতো কয়েক হাজার লোক আমার আছে, আর তুমি যাকে মারার কথা বলছো ও তোমার মতো সাধারণ লোক না। ও একজন আর্মি ক্যাপ্টেন, তাই কথা না বলে কাজ করে দেখাও। বস, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এলাকাটা আমার, এটা ওর আর্মির ক্যাম্প না। এখানে আমার ইচ্ছা মতো সব হয়। আর আমি একটু আগে তার শ্বশুরকে টাইট দিয়েছি। মনে হয় না ছেলেটা সাথে করে বন্দুক এনেছে। সে তো এখন শ্বশুরবাড়ির আদর খেতেই ব্যস্ত। এসব জেনে আমার লাভ নেই, শুধু একটা কথা মাথায় রেখো, কাজটা যেন হয়। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে টাকার বিছানা বানিয়ে দিব। বস, আপনি এই রিফাতকে এখনও চিনলেন না? আমার নামে 14টা ফুল মার্ডার কেস আছে, আর হাফ মার্ডার মামলা গুণই নাই কয়টা, সব মিলিয়ে কয়েকশো তো হবেই। হ্যালো হ্যালো। শরীফ শেখ কল কেটে পাশে তাকাতেই রাফিক মির্জা বিরক্তি নিয়ে বলল, হ্যালো ভিউয়ার্স, পরবর্তী সিজন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।